প্রিয় শিক্ষার্থী, স্বাগতম তোমাদের আমার আজকের ক্লাসে। উৎপাদন ব্যবস্থাপনা ও বিপণন দ্বিতীয় পত্র। আমরা পড়ছিলাম পণ্য ও পণ্যের মূল্য নির্ধারণ, পঞ্চম অধ্যায়। আশা করি সবাই ভালো আছো। আল্লাহর রহমতে আমি এবং আমার পরিবার আলহামদুলিল্লাহ সবাই ভালো আছি। তো পড়াশোনা করছো তোমরা? গত ক্লাসে আমরা কি করেছিলাম মনে আছে? গত ক্লাসে আমরা কি করেছিলাম? ভোগ্য পণ্য শেষ করে শিল্প পণ্যের প্রকারভেদ এবং শিল্প পণ্যের ভোগ্য পণ্যের বৈশিষ্ট্য এবং ভোগ্য পণ্যের প্রকারভেদ পড়েছিলাম, তাই না? মনে আছে কিনা তোমাদের? তো আমরা শিল্প পণ্যের প্রকারভেদগুলো আলোচনা করেছিলাম। আজকে আমরা শিল্প পণ্যের বৈশিষ্ট্য নিয়ে পড়ব। শিল্প পণ্যের বৈশিষ্ট্যগুলো কি কি হতে পারে? তোমরা বই রাখবে, সাথে বই রাখবে, অবশ্যই বই সাথে রাখবে এবং পেন্সিল, কলম, খাতা এগুলো রাখবে। পড়া শুনবে, খুব মনোযোগ দিয়ে শুনবে। আশা করি সবাই বুঝতে পারবে। তো শিল্প পণ্যের বৈশিষ্ট্য দেখো, শিল্প পণ্য কি? আমরা আগে শিল্প পণ্য, যে সমস্ত শিল্প পণ্য বলতে কি বোঝায়? যে সকল পণ্য সরাসরি চূড়ান্ত ভোগের জন্য ব্যবহৃত না হয়ে নতুন উপযোগ সৃষ্টির জন্য ব্যবহৃত হয় তাকে শিল্প পণ্য বলে। যেগুলো চূড়ান্ত ভোগের জন্য ব্যবহার না হয়, পুনরায় উৎপাদন কাজে ব্যবহার হয় এবং উপযোগ সৃষ্টি করে, সেই পণ্যগুলোকে আমরা শিল্প পণ্য বলছি। যেমন কাঁচামাল, ভারী যন্ত্রপাতি, সাজ সরঞ্জাম ইত্যাদি, যেগুলো শিল্প পণ্য। আচ্ছা, শিল্প পণ্যর ক্ষেত্রে অন্যান্য পণ্য থেকে শিল্প পণ্যের কিছু আলাদা স্বতন্ত্র বৈশিষ্ট্য রয়েছে, যেগুলো সেই বৈশিষ্ট্যগুলো নিয়েই আমরা জানবো আজকে। তো শিল্প পণ্যের বৈশিষ্ট্যগুলো কি আছে দেখো। শিল্প পণ্যের বৈশিষ্ট্য ১ নম্বর হচ্ছে তোমার ১ নম্বর হচ্ছে ক্রয়ের পরিমাণ। শিল্প পণ্যের ক্রয়ের পরিমাণ। শিল্প পণ্য সরাসরি ভোগ করা যায় না, তাই পণ্য ক্রয়ের উদ্দেশ্য হলো পুনঃ উৎপাদনে ব্যবহার করা। আমরা জানি শিল্প পণ্য ভোগ করা যাবে না সরাসরি, এগুলো পুনঃ উৎপাদন কাজে ব্যবহার করা হয় এবং ক্রয়ের উদ্দেশ্যই হচ্ছে পুনঃ উৎপাদন কাজে ব্যবহার করা। অর্থাৎ শিল্প পণ্য ক্রয়ের উদ্দেশ্যই পুনঃ উৎপাদন কাজে ব্যবহার করা। এটা একটা বৈশিষ্ট্য। এরপরে যাওয়া হচ্ছে ক্রয়ের পরিমাণ। শিল্প পণ্য শিল্পপণ্য আ ক্রয়ের পরিমাণ হচ্ছে কি? শিল্পপণ্য উৎপাদন বা পুনঃবিক্রয়ের কাজে ব্যবহার করা হয়। তাই ক্রেতারা অধিক পণ্য ক্রয় করে। এখানে ক্রয়ের পরিমাণ কি পরিমাণ হয়? ভোগ্য পণ্যের ক্ষেত্রে আমরা জানি যে খুব অল্প, অল্প পরিমাণে বারবার কেনা হতো। কিন্তু শিল্পপণ্য আ আ যেহেতু উৎপাদন কাজে নিয়োজিত করার জন্য কেনা হয়, সেক্ষেত্রে শিল্পপণ্য উৎপাদন বা পুনঃবিক্রয়ের কাজে ব্যবহৃত হয়। সেহেতু ক্রেতারা বেশি করে অধিক পরিমাণে পণ্য ক্রয় করে। এটা আরেকটা বৈশিষ্ট্য। এরপরে যাওয়া হচ্ছে ৩ নম্বর হচ্ছে ক্রেতার সংখ্যা। ক্রেতার সংখ্যা আ আমরা আগে দেখেছিলাম ভোগ্য পণ্যের ক্রেতা অসংখ্য ছড়িয়ে ছিটিয়ে থাকে দেশে এবং দেশের বাইরে। কিন্তু আ আ এই ক্ষেত্রে শিল্প পণ্যের ক্ষেত্রে দেখো, শিল্প পণ্যের ক্ষেত্রে ক্রেতা হচ্ছে শিল্প উদ্যোক্তা বা ব্যবসায়ীরা সাধারণত এই ধরনের পণ্য ক্রয় করে বলে এখানে ক্রেতার সংখ্যা কম। আচ্ছা, এরপরে যাওয়া হচ্ছে একক প্রতি মূল্য। একক প্রতি মূল্য ভোগ্য পণ্যের একক প্রতি মূল্য পার ইউনিট কস্ট বা খরচ বা মূল্য অনেক কম, খুব কম। কিন্তু শিল্প পণ্যের একক প্রতি মূল্য সাধারণত বেশি হয়। কারণ এগুলো ভারী বা শিল্পীয় উৎপাদন কাজে ব্যবহার হয় এবং আ এই যেগুলো কাঁচামাল, আধার প্রস্তুত পণ্য, পণ্যাংশ, যন্ত্রাংশ আ এবং পরিচালনার উপকরণের যেই পণ্যগুলো উৎপাদন পরিচালনার জন্য আ গুরুত্বপূর্ণ এবং সেহেতু এগুলো ভারী হয় এবং অনেকদিন ব্যবহার করা যায় এবং এই জাতীয় পণ্য একক প্রতি মূল্য তাই এক্ষেত্রে বেশি হয় এবং এইজন্যই শিল্প পণ্যের মূলধনের পরিমাণও বেশি লাগে ভোগ্য পণ্যের চেয়ে। আচ্ছা, এরপরে যাওয়া হচ্ছে ৫ নাম্বার হচ্ছে পণ্য সম্পর্কে জ্ঞান। পণ্য সম্পর্কে জ্ঞান। শিল্প পণ্য ক্রয়ের পূর্বে পণ্যের মান, মূল্য, প্রাপ্তিস্থান, উৎপাদনের পরিমাণ ইত্যাদি সম্পর্কে ক্রেতারা ধারণা অর্জন করে আগে। আচ্ছা, শিল্প পণ্য ক্ষেত্রে পণ্য জ্ঞান থাকে, সাধারণত অবগত থাকে। ক্রেতারা এই পণ্যগুলো সম্পর্কে অবগত থাকে এবং ক্রয়ের কেনার আগে তারা পণ্যের মান, মূল্য, কোথায় পাওয়া যায় এবং কতটুকু উৎপাদন করা যাবে ইত্যাদি সম্পর্কে বিস্তারিত জ্ঞান অর্জন আগেই করে থাকে বা অর্জন করে পণ্য কিনতে আসে। আচ্ছা, এই হচ্ছে পণ্য সম্পর্কে জ্ঞান এবং এরপরে
তারপরে আছে বন্টন প্রণালী। শিল্পপণ্যের বন্টন প্রণালী কি হয়? আমরা জানি ভোগ্যপণ্যের বন্টন প্রণালী অনেক বেশি দীর্ঘ হয়, বিস্তৃত হয় এবং অনেকগুলো চ্যানেল আম অতিক্রম করে খুচরা ভোক্তার কাছে পণ্য আসে। কিন্তু এই ক্ষেত্রে শিল্পপণ্যের ক্ষেত্রে শিল্পপণ্যের বন্টন প্রণালী সাধারণত ছোট হয় আকারে ছোট হয় এবং এখানে মধ্যস্থ ব্যবসায়ীদের তেমন কোনো ব্যবহার করা হয় না। আম বন্টন প্রণালী ছোট হয় কারণ এখানে তবে আধা প্রস্তুত পণ্য এবং পণ্যাংশ, যন্ত্রাংশ, আনুষঙ্গিক যে সাজ সরঞ্জাম লাগে উৎপাদনের কাজে, উপকরণ সেইগুলোর ক্ষেত্রে মধ্যস্থ ব্যবসায়ীর প্রয়োজন হয়। কিন্তু ভারী যন্ত্রপাতি, ভারী বা ভারী যে যন্ত্রপাতি আছে বা উৎপাদনের এই উপকরণগুলোর উৎপাদনের ক্ষেত্রে মধ্যস্থ কারবারির তেমন প্রয়োজন হয় না। সেই কারণেই বন্টন প্রণালী এখানে ছোট হয় অন্যান্য ভোগ্যপণ্যের চেয়ে। এই হচ্ছে ভোগ্যপণ্য। আর যেগুলো বললাম এইগুলো পড়ো। এগুলো পড়লেই তুমি শিল্পপণ্যের বৈশিষ্ট্য সম্পর্কে লিখতে পারবে প্রশ্ন অনুযায়ী। এই হচ্ছে শিল্পপণ্যের বৈশিষ্ট্য। আমরা তখন যেগুলো জানলাম সেগুলো কি, কি? ক্রয়ের উদ্দেশ্য, শিল্পপণ্যর বৈশিষ্ট্য হবে এটা। ক্রয়ের উদ্দেশ্য হচ্ছে উৎপাদন কাজের জন্য কিনে থাকে বা পুনঃবিক্রয়ের জন্য, অথবা ক্রয়ের পরিমাণের ক্ষেত্রে বেশি পরিমাণ কিনে থাকে, ক্রেতার সংখ্যা এখানে কম হয়, একক প্রতি মূল্য বেশি হয় এবং শিল্পপণ্যের ক্রেতারা পণ্য সম্পর্কে বিস্তারিত জেনে থাকে আগেই, এবং এই ক্ষেত্রে বন্টন প্রণালী সাধারণত ছোট হয়। মধ্যস্থ কারবারির তেমন কোনো ব্যবহার হয় না। এই হচ্ছে শিল্পপণ্যের বৈশিষ্ট্য। আমরা পরবর্তী অংশে যাই, শিল্পপণ্যের শ্রেণীবিভাগ। শিল্পপণ্যের শ্রেণীবিভাগে যাও। শিল্পপণ্য এর আগে যেগুলো এর আগের ক্লাসেই এগুলো শিল্পপণ্যের প্রকারভেদটা নিয়ে আলোচনা করেছিলাম ভোগ্যপণ্যের মতো। তো তারপরেও একটু হালকা অল্প বলে নিই আমি। শিল্পপণ্য দেখো, আমরা জানি শিল্পপণ্য ৩ প্রকার। একটা হচ্ছে কাঁচামাল ও যন্ত্রাংশ, মূলধন জাতীয় পণ্য এবং উপকরণ ও সেবাসমূহ। তো কাঁচামাল ও যন্ত্রাংশ কাঁচামাল ও যন্ত্রাংশ আ আ কাঁচামাল ও যন্ত্রাংশ এগুলো কি? কাঁচামাল বলতে কি বোঝায়? যেসব শিল্পপণ্য আ সম্পূর্ণভাবে উৎপাদনে প্রবেশ করানো হয়, অর্থাৎ তাকে কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ বলে। শিল্পপণ্য যেগুলো ছাড়া উৎপাদন কাজ সম্ভব না, এই ধরনের শিল্পপণ্য উদ আ ব্যতীত বলা হচ্ছে শিল্পক্ষেত্রে উৎপাদন কাজ পরিচালনা করা যাবে না। যেমন আ তুলা, সুতা, ময়দা, টায়ার, কয়লা ইত্যাদি, এগুলো হচ্ছে মালামাল ও খুচরা যন্ত্রাংশ। এবং কাঁচামাল ও খুচরা যন্ত্রাংশ আবার ২ প্রকার। এখানের মধ্যে আছে কাঁচামাল, তারপরে হচ্ছে আধা প্রস্তুত পণ্য ও পণ্যাংশ। কাঁচামাল এর মধ্যে আছে যেগুলো র ম্যাটেরিয়ালস, যেগুলো ছাড়া উৎপাদনের কাজ মানে এগুলোকে প্রক্রিয়াজাতকরণ করে উৎপাদন কাজে ব্যবহার করা হয়। যেমন তুলা, তুলা থেকে সুতা, সুতার থেকে তারপর কাপড়। তাহলে তুলা এখানে কাঁচামাল। লোহা, লোহা থেকে লৌহপিণ্ড, এরপরে লৌহপিণ্ড দিয়ে অন্য অ অ উৎপাদন আ শিল্পে উৎপাদন করা হবে। এজন্য কাঁচামাল হচ্ছে এগুলো। হুম। তারপরে হচ্ছে আর কাঁচামালের মধ্যে আবার এখানে কাঁচামালের মধ্যে ২ ধরনের কাঁচামাল হবে। একটা হচ্ছে কৃষি পণ্য, যেগুলো ধান, পাট, তুলা, ডিম, দুধ, এগুলো হচ্ছে কৃষি পণ্য জাতীয় কাঁচামাল। আর কতগুলো আছে প্রাকৃতিক সম্পদ বা প্রাকৃতিক পণ্য, যেগুলো প্রকৃতি থেকে আহরণ করা হয়, সরাসরি প্রকৃতি থেকে পাওয়া যায় এবং সেগুলোকে প্রাকৃতিক পণ্য বলে। এবং এই পণ্যগুলো একক প্রতি মূল্য কম হলেও এগুলোর পরিবহন ব্যয় বেশি। যেমন তেল, গ্যাস, কয়লা, বনজ সম্পদ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পণ্য। কাঁচামাল ২ প্রকার, কৃষি পণ্য আর একটা হচ্ছে প্রাকৃতিক পণ্য। আচ্ছা, এই হচ্ছে কাঁচামাল। আর প্রস্তুতকৃত বা আধা প্রস্তুত পণ্য এবং পণ্যাংশ। আধা প্রস্তুত পণ্যাংশ হচ্ছে যেসব পণ্যের কিছু উপাদানকে প্রক্রিয়াজাতকরণ করা হলেও কিছু উপাদানকে কোনো পরিবর্তন করা হয় না, তাকে প্রস্তুতকৃত মালামাল ও খুচরা যন্ত্রাংশ বলে। এইগুলো পণ্য চূড়ান্ত পণ্যের অংশ হিসেবে বিবেচিত। যেমন সুতা, হ্যাঁ? ব্যাটারি, চামড়া, তারপর আটা, হ্যাঁ? গম থেকে আটা, তারপরে চামড়া হচ্ছে প্রস্তুতকৃত মালামাল, হ্যাঁ? সুতা, তুলা থেকে সুতা, এগুলো হচ্ছে প্রস্তুতকৃত পণ্য বা খুচরা যন্ত্রাংশ। এগুলো আ আ এগুলোকে বলা হচ্ছে অ্যা উম অ্যা
আম এগুলোকে বলা হচ্ছে আধা প্রস্তুত পণ্য এবং পণ্যাংশ। তো এরপরে যাওয়া হচ্ছে মূলধন জাতীয় পণ্য। মূলধন জাতীয় পণ্যর মধ্যে আমরা দেখতে পাচ্ছি মূলধন জাতীয় পণ্য বলতে কি বোঝায়? যেসব শিল্প পণ্য দ্বারা উৎপাদন কার্য পরিচালনা করা হয় এবং সেগুলো একক প্রতি মূল্য বেশি, স্থায়িত্ব বেশি। এগুলো হচ্ছে মূলধন জাতীয় পণ্য। যেমন এর আগে বলেছিলাম ফ্যাক্টরি, লিফট, ইঞ্জিন, ফ্যাক্স মেশিন, হ্যাঁ? জেনারেটর এগুলো হচ্ছে মূলধন জাতীয় পণ্য। এগুলো আবার ২ প্রকার। একটা হচ্ছে স্থাপনা এবং আনুষঙ্গিক যন্ত্রপাতি। তো স্থাপনা বলতে বোঝাচ্ছে ফ্যাক্টরি, অফিস, লিফট, জেনারেটর এগুলো স্থাপনা। ভারী যন্ত্র যেগুলো আকৃতিতে বড় এবং একক প্রতি মূল্য বেশি এবং দীর্ঘদিন ব্যবহার করা যায়, সেগুলো হচ্ছে স্থাপনা। আর আনুষঙ্গিক যন্ত্রপাতি হচ্ছে যেসব পণ্য চূড়ান্ত পণ্যের অংশ নয় কিন্তু উৎপাদন কাজে বিশেষ সহায়তার জন্য এগুলোকে ব্যবহার করা হয়, সেগুলো আনুষঙ্গিক যন্ত্রপাতি। এগুলোর মধ্যে আছে যেমন টেলিফোন, ফ্যাক্স মেশিন, লাইট, টেবিল চেয়ার, ফ্যান এগুলো হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। তাহলে এগুলো হচ্ছে মূলধন জাতীয় পণ্য ২ প্রকার। একটা স্থাপনা, একটা হচ্ছে আনুষঙ্গিক যন্ত্রপাতি। এরপরে আছে উপকরণ ও সেবাসমূহ। উপকরণ ও সেবার মধ্যে আছে যে সকল শিল্পপণ্য চূড়ান্ত পণ্যের অংশ না হয়ে স্বল্প সময়ের জন্য শিল্প প্রতিষ্ঠানের দৈনন্দিন কার্য পরিচালনা করার জন্য ভারী যন্ত্রপাতিকে সচল রাখার জন্য ব্যবহার করা হয়, সেগুলো হচ্ছে ও ও সরবরাহ বা উপকরণ ও সেবাসমূহ। যেমন এই যে রং, লুব্রিক্যান্ট, ফটোকপির কাগজ, কালি, পেন্সিল, কম্পিউটার এগুলো হচ্ছে সহায়ক উপকরণসমূহ। হুম? এগুলো আবার ২ প্রকার। একটা হচ্ছে উপকরণ আর একটা হচ্ছে সেবাসমূহ। তো উপকরণ আর সেবাসমূহ সেবা স স যেগুলো সচল রাখতে ব্যবহার করা হয় একই উদাহরণ। আর সেবা বলতে ব্যবসায়ের সেবাগুলা বোঝাচ্ছে। সেবা হচ্ছে যেগুলো মেরামত, রক্ষণাবেক্ষণ, তারপরে বিভিন্ন পরামর্শ এগুলো হচ্ছে যেগুলো ধরা যাবে না, ছোঁয়া যাবে না। ব্যবসায়িক সেবা, পরিষ্কার-পরিচ্ছন্নতার সেবা, কম্পিউটার মেরামত, আইনগত পরামর্শ, ব্যবস্থাপনা পরামর্শ এগুলো হচ্ছে ব্যবসায়ের সেবা। যেগুলো সহায়ক পণ্য হিসেবে উপকরণ বা সেবাসমূহের মধ্যে পড়ছে। এই হচ্ছে শিল্প পণ্যের শ্রেণীবিভাগ বা প্রকারভেদ। আমরা এতক্ষণ এর আগেও জেনেছি। তারপর এখন আবার জানলাম শিল্প পণ্যের প্রকারভেদ। পরবর্তী অংশে যাও। এরপরে তোমাদের পড়তে হবে সেটা হচ্ছে ভোগ্যপণ্য ও শিল্পপণ্যের মধ্যে পার্থক্য। এটা একটা আ আ তোমার এই চ্যাপ্টারের একটা ইম্পোর্টেন্ট টপিকস। তুমি আমরা তো আগেই জেনে আসছি ভোগ্যপণ্য কি, শিল্পপণ্য কি সেটাই এখানে পার্থক্যটা পড়বে। সে কারণে দেয়া আছে শিল্পপণ্যের এবং ভোগ্যপণ্যের পার্থক্য ৪ টা দেয়া আছে। এগুলো যে সবগুলো দেওয়া হয়নি। যেগুলো দেয়া আছে সেগুলো পড়বা ১ম দিকেরগুলো। এই হচ্ছে ভোগ্যপণ্য, শিল্পপণ্যের মধ্যে পার্থক্য পড়বে, অবশ্যই পড়বে। এর পরবর্তীতে যাই আমরা পরবর্তী অংশে কি আছে দেখি। পরবর্তী অংশ হচ্ছে আমাদের ভোগ্যপণ্য বিপণনে বিবেচ্য বিষয়। আমরা ভোগ্যপণ্যর ক্ষেত্রে কি পড়েছি? ভোগ্যপণ্যর কি, ভোগ্যপণ্যের বৈশিষ্ট্য, ভোগ্যপণ্যের শ্রেণীবিভাগ এবং ভোগ্যপণ্য বিপণনে বিবেচ্য বিষয় কি, কি? সেগুলো কি, কি বিবেচনা করতে হয় সেটা আমরা জানবো। ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে বিবেচ্য বিষয়। এখানে দেখো ১ নম্বরে আছে কি? ভোগ্যপণ্যের ক্ষেত্রে বিবেচ্য বিষয়গুলো আছে। দেখো বিক্রয় কেন্দ্রের অবস্থান। আ বিক্রয় কেন্দ্রের অবস্থান। যেসব স্থানে অধিক সংখ্যক লোকের সমাগম ও অধিক সংখ্যক লোক বাস করে সেসব স্থানে ভোগ্যপণ্যের কেন্দ্র স্থাপন করা উচিত। তাই যেখানে মানুষের বসবাস বেশি সেখানে দোকানপাট ও বিপণন কেন্দ্রগুলো গড়ে ওঠে। তো এখানে বলাই আছে যেসব স্থানে অধিকাংশ লোক বসবাস করে, অধিক সংখ্যক লোক আসা যাওয়া করে, সমাগম হয় সেখানে বা যেখানে সেখানে ভোগ্যপণ্যের কেন্দ্রগুলো স্থাপন করা উচিত, থাকা উচিত এবং আ যেখানে এবং সেই ক্ষেত্রে যেখানে বেশি মানুষ বাস করে সেখানে বেশি, বেশি দোকানপাট এবং বিক্রয় কেন্দ্রগুলো গড়ে ওঠে। তাহলে ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে বিবেচ্য বিষয় হচ্ছে বিক্রয় কেন্দ্রের অবস্থান। অর্থাৎ যেখানে বেশি লোক বাস করে সেখানে বা যেখানে বেশি লোকের আনাগোনা সেখানে ভোগ্যপণ্যের বিপণনের জন্য দোকানপাট এবং বিক্রয় কেন্দ্র গড়ে উঠবে। পরবর্তীটা আছে ২ নম্বরটা হচ্ছে পর্যাপ্ত সরবরাহ। পর্যাপ্ত সরবরাহ এখানে দেখো ভোগ্যপণ্যের ক্রেতারা অল্প পরিমাণে বারবার ক্রয় করে তাই উক্ত পণ্যের সরবরাহ এবং মজুত ঠিকভাবে থাকা উচিত। হ্যাঁ? তো পর্যাপ্ত সরবরাহ এখানে বলাই আছে, বোঝাই যাচ্ছে ভোগ্যপণ্যের ক্রেতারা কিন্তু বারবার কিনবে এবং তারা মজুত করে রাখে না। পণ্য প্রয়োজনীয় অনুপাতেই পণ্য কিনে ভোগ করে। সেই হেতু এই ধরনের পণ্যের ক্ষেত্রে বিপণনকারীকে অবশ্যই বাজারে পর্যাপ্ত পণ্যের সরবরাহ রাখতে হবে, মজুত বজায় রাখতে হবে। না হলে কি হবে? না হলে ক্রেতারা কি করতে পারবেন? তাদের প্রয়োজনীয় পণ্য
বাজার থেকে কিনে ভোগ করতে পারবে না। এই হচ্ছে পর্যাপ্ত সরবরাহ। এরপরে যাও হচ্ছে বন্টন প্রণালী। ভোগ্যপণ্যের বন্টন প্রণালী কেমন হয়? ভোগ্যপণ্যের চাহিদা প্রত্যহ মানে প্রতিদিনকার এবং উৎপাদকের নিকট থেকে ভোক্তার কাছে পণ্য পৌঁছানো অত্যন্ত জটিল কাজ। ফলে ভোগ্যপণ্যের বাজারে অধিক সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী বিরাজ করে। হ্যাঁ? ভোগ্যপণ্যের বাজারে বলা হচ্ছে মধ্যস্থ ব্যবসায়ীর পরিমাণ অনেক বেশি থাকে। কারণ এখানে ক্রেতাদের নিকট ভোগ্যপণ্যের প্রয়োজনীয়তা যেহেতু অপরিহার্য এবং প্রত্যহ থাকে, সেক্ষেত্রে উৎপাদকের নিকট থেকে ভোক্তার নিকট পণ্য প্রেরণ এটা একটা অত্যন্ত জটিল কাজ এবং এজন্য ভোগ্যপণ্য বন্টনের পরোক্ষ ও দীর্ঘ বন্টন প্রণালী দেখা যায়, অনুসরণ করা হয় এবং ভোগ্যপণ্যের বাজারে অধিক সংখ্যক মধ্যস্থ ব্যবসায়ী বিরাজ করে। এই হচ্ছে বন্টন প্রণালী। এরপরে যাও হচ্ছে ভোগ্যপণ্যের বিবেচ্য বিষয়ের মধ্যে আছে বন্টন প্রণালী। এরপরে যাও ক্রেতাদের আয়ের স্তর। ক্রেতাদের আয়ের স্তর কেমন হয়? ক্রেতার আয়ের স্তর ও জীবনযাত্রার বা জীবন মানের সাথে ভোগ্যপণ্য বিপণনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। আয় মানে ভোক্তার আয় এবং জীবনযাপনের মানের সাথে ভোগ্যপণ্য বিপণনের একটা নিবিড় সম্পর্ক রয়েছে। তাই কোনো লোকজনের আয় কিরকম তা বিবেচনা করে সে অনুসারে ভোগ্যপণ্যের বিপণন কর্মসূচি গ্রহণ করতে হয়। অর্থাৎ ক্রেতাদের আয় এবং জীবনমানের উপর নির্ভর করবে তাদের ভোগের পরিমাণ। সেহেতু সেই বিষয়টা বিবেচনা করে, আয় বিবেচনা করে বিভিন্ন ধরনের বিপণন কর্মসূচি গ্রহণ করতে হয় বিপণনকারীকে। এরপরে আসছে পরিবর্তিত চাহিদা। ভোগ্যপণ্যের বিপণনে বিবেচ্য বিষয়ের ৫ নম্বরটা হচ্ছে পরিবর্তিত চাহিদা। ক্রেতার আয়, রুচি, অভ্যাস ও জীবনযাত্রার মানের পরিবর্তনের কারণে ভোগ্যপণ্যের আকৃতি, প্রকৃতি, পরিমাণগত চাহিদার পরিবর্তন ঘটে। তাই বিপণনকারীকে এই বিষয়টি সতর্কতার সাথে বিবেচনা করতে হয়। যেহেতু চাহিদা সর্বদা পরিবর্তন হয় এবং আয়, রুচি, অভ্যাসের জীবন মানের পরিবর্তন হয়, ফলে ভোগ্যপণ্যের ক্ষেত্রেও আকৃতি, প্রকৃতি, পরিমাণগত চাহিদা এই বিষয়গুলোর পরিবর্তন হয়। তাই একজন বিপণনকারীকে এই বিষয়গুলো আম উম সতর্কতার সাথে বিবেচনা করে বিপণন কর্মসূচি গ্রহণ করতে হয়। আচ্ছা, এরপরে আসছে হচ্ছে মূল্য। মূল্য বলতে কি বোঝাচ্ছে? ভোগ্যপণ্যের মূল্য বিভিন্ন ধরনের হয়। নিত্য প্রয়োজনীয় পণ্যের একক প্রতি মূল্য আমরা জানি সাধারণত কম হয়, একক প্রতি মূল্য কম। এবং কিন্তু শপিং পণ্য ও বিশিষ্ট পণ্যের মূল্য তুলনামূলকভাবে বেশি থাকে। আবার অযাচিত পণ্যের মূল্য আ পরিবর্তনশীল, একেক সময় একেক রকম পরিবর্তনশীল। তাই বিপণনকারীকে পণ্যের মূল্য, মান, পরিমাণ, গ্রহণযোগ্যতা ইত্যাদি ঠিক রেখে কম মূল্যে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। এটাও ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে একটি বিবেচ্য বিষয়। অর্থাৎ বিপণনকারী ভোগ্যপণ্য বিপণনের ক্ষেত্রে এই বিষয়গুলো বিবেচনা করে বিক্রয় কার্য পরিচালনা করে। হুম? তো ১ নম্বর কি হচ্ছে? বিক্রয় কেন্দ্রের অবস্থান অনেক বেশি থাকে, পর্যাপ্ত সরবরাহ থাকতে হবে। অ্যাম ভোগ্যপণ্যের বিপণন জটিল যেহেতু এখানে মধ্যস্থ কারবারি অনেক বিরাজ করে এবং এটা একটা বিষয়। তারপরে হচ্ছে ক্রেতাদের আয় স্তর বিবেচনা করে সে অনুযায়ী বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয় বিপণনকারীকে। তারপরে পরিবর্তিত চাহিদা, আয়, রুচি, অভ্যাস পরিবর্তনের সাথে, সাথে ভোগ্যপণ্যের যেহেতু আকৃতি, প্রকৃতি এবং পরিমাণগত চাহিদারও অবশ্যই পরিবর্তন ঘটে এবং এই বিষয়টিও একজন বাজারকারী সতর্কতার সাথে বিবেচনা করে। তারপরে হচ্ছে মূল্য, ভোগ্যপণ্যের মূল্য কম, শপিং পণ্য বা বিশিষ্ট পণ্যের মূল্য বেশি। সেই ক্ষেত্রে অযাচিত পণ্যের মূল্য পরিবর্তনশীল। তাই একজন বিপণনকারীকে পণ্যের মান, মূল্য, পরিমাণ, গ্রহণযোগ্যতা ইত্যাদি বিষয়গুলোকে ঠিক রেখে পণ্য বিক্রয়ের ব্যবস্থা করতে হয়। এই হচ্ছে ভোগ্যপণ্য বিপণনের বিবেচ্য বিষয়। আমরা আজকে এতটুকু পড়লাম। আ আশা করি তোমরা বুঝতে পেরেছ। এবং আগের পড়াগুলো শেষ করেছ। আমি আশা করব তোমরা রেগুলার পড়াশোনা করবে। সব বিষয়ের পড়াগুলো করবে। অ্যা উম যে যে ক্লাস হয় রেগুলার ক্লাসগুলো ফলো করে যাবে। কারণ এই পড়াগুলো যদি এখন না করো, তুমি এই পড়াগুলো জমতে থাকবে। পরবর্তীতে অনেক পরীক্ষা আসলে এগুলো আ তুমি চোখে অন্ধকার দেখবা, সর্ষে ফুল দেখবা। কারণ অনেক পড়া জমে যাবে। হ্যাঁ? তো আশা করব তোমরা রেগুলার পড়াশোনা করবে। হচ্ছে আর আম হোমওয়ার্ক যেগুলো দেই সেগুলো করবে এবং জমা দিবে। সামান্য একটু কাজ তোমরা কমপ্লিট করো না, সেটা ঠিক না। অবশ্যই সবাই করবে।
আর হচ্ছে রেগুলার ক্লাস করবে, ক্লাসগুলো ফলো করবে। প্রত্যেক টিচারের ক্লাস ফলো করবে। তোমার নিজের প্রয়োজনে তুমি ক্লাসগুলো ফলো করবে। তোমাদের সামনে অনেক বেশি সময় নাই। কারণ তোমাদের সেকেন্ড ইয়ারের পড়াগুলো শেষ করতে হবে। নতুন এই যে বিষয়গুলো শেষ করতে হবে, টাইমলি শেষ করতে হবে সবগুলো পড়া। আ আর এই তো সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। স্বাস্থ্যবিধি মেনে চলবে। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।